নতুন এবং উন্নত সফেদ, এতে আছে স্মার্ট সায়েন্সের শক্তি। স্মার্ট সায়েন্সের শক্তি মানে দাগ দূর করে, জামা কাপড়কে রাখে সুগন্ধময়। গতকাল দেখেছিলেন কেস ডায়েরির যে অংশ, আজ তার দ্বিতীয় পর্ব। টেরোরিস্ট আপনার হাতে একজন ধরা পড়েছিল, এটা নিয়ে সেই সময় আমি সংবাদপত্রে কাজ করি, এই ঘটনা প্রকাশ্যে এসেছিল। কি ঘটনাটা হয়েছিল একটু বলবেন? ওটা হয়েছিল 99-এর 24শে ডিসেম্বর। একটা প্লেন নেপাল থেকে দিল্লিতে আসার জন্য রওনা হয়েছিল, কিন্তু ওই প্লেনটা মাঝপথে হাইজ্যাক করে নেয়। সেটা বিখ্যাত বা কুখ্যাত যাই বলুন, কান্দাহারে নিয়ে যাওয়া। কান্দাহারে নিয়ে যায়। কান্দাহারে নিয়ে ওরা শর্ত দেয় যে আজাহার মাসুদ, তখন উনি কাশ্মীরের জেলে বন্দি, এবং আরও অনেক উগ্রপন্থী 4-5 জনের নাম দেয়, এদের ছাড়তে হবে এবং 50 কোটি টাকা দিতে হবে, নাহলে আমরা মেরে দেবো সব। দিয়ে ওরা প্রথম দিনই একজনকে মেরে দিল, এক ভদ্রলোককে মেরে দিল। সে রিসেন্ট বিয়ে করে হানিমুন করে নেপাল থেকে ফিরছিল, জানেন আপনি। তখন আমাদের গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, একজন মন্ত্রীর নেতৃত্বে একটা গাড়ি পাঠিয়ে ওদেরকে নিয়ে যায়, টাকা পয়সা নিয়ে ছেড়ে দেয়। আমাদের যাত্রী 170 জন। এটার সঙ্গে আপনি কিভাবে যুক্ত? না বলছে এবার আমার তখন যিনি এসপি সাহেব ছিলেন শ্রী কুলদীপ সিং, উনি লাস্ট সিআরপিএফ এর ডিজি থেকে রিটায়ার করে, সিআরপিএফ এমএনআইয়ের ডিজি ছিলেন, এখন হচ্ছে মণিপুরের এসএসএ, এখন অ্যাডভাইজার, স্টেট অ্যাডভাইজার। উনি আমাকে এবং আমার এসডিপিওকে জানালো যে বেল্লাল বলে একটি ছেলে আছে, ও বসিরহাটে ওর গতিবিধি পাওয়া যাচ্ছে, ও কিন্তু আইএসআই এজেন্ট এবং এই প্লেন হাইজ্যাকের সঙ্গে যুক্ত, আচ্ছা তোমরা ওকে ধরো। তখন এসডিপিও নেতৃত্বে আমাদের একটা টিম গঠন হলো। মানে এটা কি হাইজ্যাকের পরে জানতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, অনেক পরে, সব ছেড়ে দেওয়ার পর। এটা সিবিআই জানালো, যেহেতু অমৃতসরে ওরা তেল নেওয়ার জন্য দাঁড়িয়েছিল, পেট্রোল নেওয়ার জন্য, ওখানে একটা এফআইআর হয়েছিল। তো সিবিআই জানানোর পর এটা আমাদের কাছে এলো। তো আমরা একটা টিম তৈরি করলাম। তখন তো সিড বলে কিছু ছিল না, কিন্তু একটা নিজস্ব টিম হতো। দিয়ে আমরা বিভিন্ন জায়গায় রেড চালু করলাম। তো এই রেড চালু করতে করতে একদিন আমরা পানিতরে ওই বেল্লালকে পেয়ে গেলাম। ওটাও আমরা ছদ্মবেশে গিয়েছিলাম, ওই খবর যে হ্যাঁ এই চেহারা, ফটো পেয়ে গিয়েছিলাম, এই চেহারার সাথে ছেলে এখান দিয়ে যাতায়াত করে। তো ওই রকম খবর এলো, একটা ল্যান্ডলাইনে খবর এলো যে এরকম একটা ছেলে গেছে, ও আবার সন্ধ্যার দিকে ফিরবে। কোথায় গেছে? কোথা থেকে? ওর গার্লফ্রেন্ডের কাছে গেছে। আচ্ছা, মানে ওর গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছিল হাসনাবাদে। আচ্ছা। তো আমরা অ্যাকর্ডিংলি গেলাম, যাওয়ার পর ওকে ধরলাম, ধরে নিয়ে এলাম। কেমন চেহারা, কেমন দেখলেন? হ্যাঁ, এমনি যেরকম নর্মাল চেহারা হয়, গোঁফ কাটা, চুল ছোট ছোট। তো মানে দেখলে বোঝার কোনো উপায় নেই যে, বোঝার কোনো উপায় নেই যে ও আইএসআই এজেন্ট। ওর ভাষাটা একটু গন্ডগোল আছে, যেহেতু ও পাকিস্তানি। সে এসে এখানে ওরা তো তাই করতো। আইএসআই এজেন্ট বাংলাদেশকে প্ল্যাটফর্ম বানিয়েছিল, বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় ঢুকতো, যেহেতু এখানে তো বাংলা বলতে পারতো ভাঙা। আচ্ছা, কিন্তু এই যে এখানে এসে থাকছে, আশেপাশের গ্রামের লোকজন কেউ সন্দেহ করছে না? সন্দেহ মানে কি, হাসনাবাদে সে একদম পাড়া গায়ে, সেখানে এক গার্লফ্রেন্ড কীভাবে জুটেছে, সেখানে যেত কে কার খোঁজ রাখে না। গ্রামের মানুষ তো সাধারণত একটা সেই সেন্সিটিভিটি তো ছিল না তখন। পরে আমরা আরজি কমিটি করে এগুলো জানালাম, যাই হোক, অস্বাভাবিক। তারপরে ধরার পর ও সব স্বীকার করলো। 28টা ব্লাস্টে ও অংশগ্রহণ করেছিল ইন্ডিয়ায়, 28টা ব্লাস্ট। সোয়াই মানসিং স্টেডিয়াম, দিল্লিতে একটা বাস ব্লাস্ট হয়ে 28 জন মারা গিয়েছিল। এই ধরনের সব বড় বড় খবর তখন সব আসা শুরু করলো ইন্ডিয়ার। এই বিলালকে ধরলেন আপনি? হ্যাঁ। ধরে কোথায় নিয়ে এলেন? থানায় নিয়ে এলাম। হ্যাঁ, আমাদের এসপি সাহেব, অন্যান্য যারা আছে সবাই এসে গেল, অ্যাডিশন এসপি। তখন আমি বিল্লালকে জিজ্ঞেস করলাম, এই তোর চেহারাটা খুব চেনা চেনা লাগছে, তোর সঙ্গে কি আমার কখনো দেখা হয়েছিল? বলে, স্যার আপনি আমাকে চিনতে পারছেন না? না। এবার কি বাংলায় বলছে না হিন্দি মেশানো? ওই ভাঙা। না তো। বলে, স্যার আপনি দেগঙ্গায় থাকতে আমাকে ধরেছিলেন না? 9mm ছিল 2টো। বলে, হ্যাঁ, নানু মিয়া। বলে, আমি তো সেই নানু মিয়া।
তুই নানু মিয়া? বলে হ্যাঁ, আমার সঙ্গে একজন আফগানিস্তানের ক্রিমিনাল ছিল, এখানকার একটা ক্রিমিনাল ছিল। তা তোর গোপ কোথায়? সেই মোচ? বলে স্যার, তারপর থেকেই আমি জেল থেকে বেরিয়ে, তারপরে আমি 2 বছর মতো জেলে ছিলাম, জেল থেকে বেরিয়ে মোচ কেটে দিয়েছি, চুল ছোট ছোট করে দিয়েছি, এই জন্য স্যার চিনতে পারেননি আপনি। আমি তো স্টান্ট হয়ে গেলাম। মানে তার মানে প্লেন হাইজ্যাকের আগে, অনেক আগে, বিস্ফোরণের আগে, 2 বছর আগে, 2 বছর আগে আপনি ওকে অ্যারেস্ট করেছিলেন? করেছিলাম। আপনি বুঝতে পারেননি তখন? আমি শুধু না, আমার যেহেতু 9mm এবং আফগান ন্যাশনাল ছিল, আমাদের আইবির ডিআইজি, আমাদের সিআইডি ডিআইজি সবাই এসেছিল বারাসাত থানায়, এবং ওকে নিয়ে যাওয়া হয়েছিল ইন্টারোগেশনের জন্য। কেউ বার করতে পারেনি, জানে 9mm পেয়েছে কোথা থেকে, আইএসআই এজেন্ট এটাই বার করতে পারেনি। দুঃখের খবর। আপনি কি জানেন কলকাতা পুলিশও এরকম একজন কুখ্যাত টেরোরিস্ট যে ভুয়ো পরিচয় দিয়ে অ্যারেস্ট হয়েছিল, এবং তার ভুয়ো পরিচয় দিয়ে এখানে 3 মাস জেলে ছিল, জামিন পেয়ে তারপর বেরিয়ে যায়, পরে পুলিশ জানতে পারে যে সে একজন কুখ্যাত টেরোরিস্ট? এরকম ঘটনাও ঘটে পুলিশের? এরকম ঘটে তো। তো সেটা সেই সময় কেউ বুঝতে পারেনি? বুঝতে পারে না, সবার হয় না, ইন্টেলিজেন্স কাজ করে না, না। এই যে ও আফগান নাগরিকের সঙ্গে ধরা পড়ছে, ওইটাই তো, ও যে বাংলা বলতে পারছে না। তো সিআইডি এবং ডিআইবির আইবি, হ্যাঁ, লর্ড সিনা রোডের আইবি ডিআইজি সাহেবরা এসেছিল, এসএস সাহেবরা এসেছিল, আমাকে জিজ্ঞেস করেছিল তোমার কি মনে হচ্ছে পরেশ? আমার তো স্যার খুব খারাপ লাগছে, আমি স্যাঙ্গুইন বলতে পারছি না, কিন্তু 9mm আফগান ন্যাশনাল এ স্যার ভালো জিনিস নয়, আমি বলেছিলাম। কিন্তু যাই হোক, সেটা ডিটেকশন করতে পারেনি। এছাড়া এই 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 পর্ব তো গেল, এরপরে আপনি এমনি সব মিলিয়ে আপনি 18টা থানায় ওসির কাজ করেছেন, এবং এক জায়গায় সিআইয়ের কাজ করেছেন, 4টে জায়গায় আপনি ডিএসপি হিসেবে কাজ করেছেন, রিটায়ারও করেছেন সেখান থেকে। তো অন্যান্য থানার যে যখন আপনার পোস্টিং হচ্ছে বা হয়েছে, সেখানে গিয়ে কি এরকম টেররিস্ট হয়েছে তো? এবার এই কি হলো শুনুন, আমার 1 বছর হয়েছে, আমাদের থাকার কথা মিনিমাম 2 বছর, 1 বছরের মাথায় আমাকে বদলি করে দিল। কেন? বসিরহাট ঠান্ডা হয়ে গেছে। আমাকে কোথায় দিল? টিটাগড়। তখন টিটাগড় অগ্নিগর্ভ অবস্থা, জ্বলছে। কেন? ক্রাইম নিয়ে ওখানে জ্বলছে, এবং হিন্দু মুসলিম ক্রাইম নিয়ে হিন্দু মুসলিম হতো, একটা হিন্দু মরবে তো একটা মুসলিম মরবে, আচ্ছা, এরকম কম্পিটিশনে হতো। তো আমি গেলাম ওখানে টিটাগড়ে গিয়ে সব বুঝে নিলাম সাহেবদের কাছে, যে এই 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 ব্যাপার আছে। তো এইটা করতে গিয়ে আমার মাথায় এলো যে পুলিশ একা টিটাগড়ে পারবে না। টিটাগড়ে কিন্তু বেশি এলাকা ক্রাইম প্রোন নয়, টিটাগড় থানা বিশাল এলাকা, ব্যারাকপুর টিটাগড় থানার আন্ডারে, কল্যাণী রোড টিটাগড় থানার আন্ডারে, 15 নম্বর গেট টিটাগড় থানার আন্ডারে, পশ এলাকা সব টিটাগড় থানার আন্ডারে। কিন্তু থানার সামনে, পেছনে আর বাঁয়ে, ডাইনে খর্দা থানা, রাস্তার ওপারেই খর্দা, ওই যে 1 কিলোমিটার, ওইটাই ছিল খতরনাক। মানে বিটি রোডের উপরে ছিনতাই, মার্ডার, ডাকাতি, মানে বিভিন্ন রকম ক্রাইম হতো। তখন আমি আরজি কমিটি তৈরি করলাম। আচ্ছা, আরজি কমিটি কি? মানে ওখানে কোনো লোককে বললে পুলিশের কাছে মুখ খুলতো না, কারণ পুলিশকে ওরা বিশ্বাস করতো না। আচ্ছা, কোনো ঘটনা ঘটলে পুলিশের কাছে কোনো সাক্ষী পাওয়া যেত না, পুলিশ সাক্ষী। এবং ওখানে এত ক্রাইম বেড়ে গিয়েছিল, যে আইসি ছিল, ওসি ছিল তখন, তার 2 মাস ছিল প্রমোশনের, তাকে বসিয়ে লাইনে ক্লোজ করে আমাকে বসিরহাট থেকে পাঠানো হয়েছিল। তো আমি আরজি কমিটি করে টিটাগড় স্টেশনেই একটা পুরনো কোয়ার্টারে রেলের সঙ্গে কথা বলে ওখানে আরজি কমিটি সেন্ট্রাল বাহিনী তৈরি করলাম। তখন আস্তে আস্তে খবর আসা শুরু হলো, এবং ওখানে একজন রুলিং পার্টির নেতা মার্ডার হয়ে গেল। মার্ডার হয়ে যাওয়ার পর আমাদের তো খুব চাপ তৈরি হলো, খারাপ লাগলো। হ্যাঁ, চাপ তো আছেই, সব থেকে বড় কথা খারাপ চাপ ওখানে নেই, ওখানে তো প্রায় মার্ডার হচ্ছে, নেতাও মার্ডার হচ্ছে, জল ভাত। আচ্ছা, কিন্তু নিজেদের খারাপ লাগছে। দিয়ে আমরা একটা টিম করে এসডিপিওর নেতৃত্বে, ডক্টর হুমায়ুন কবির, উনি ছিলেন এসডিপিও ব্যারাকপুর, ওনার আন্ডারে টিটাগড় থানা, ওনার নেতৃত্বে আমরা একটা টিম তৈরি। সেও তো ভয়ঙ্কর। হ্যাঁ, সেও এরকম ভালো অফিসার, ভালো অফিসার, গুলি ফুলি চালানো, হ্যাঁ গুলি চালানো, প্লাস হচ্ছে উনি অপারেটিভ, হ্যাঁ দিত, সাপোর্ট দিত। ঠিক, গুড ফেতে যে ভুল হয়ে গেল সাপোর্ট দিত। ঠিক, কারণ আমি যে 10টা কাজে 10টাই ঠিক করবো এরকম গ্যারান্টি নেই তো। তারপর ওখানে কি করলেন? ওনার নেতৃত্বে রেড হলো 2-3টে জেলায়, 3-4টে টিম করে, দিয়ে আমরা মোট 32 জনকে অ্যারেস্ট করে আনলাম, সব নোটোরিয়াস ক্রিমিনাল। আচ্ছা, এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। তো আমার মাথায় একটা বুদ্ধি এলো, ওর মধ্যে
প্রায় অর্ধেক হিন্দু এবং মুসলিম ছিল আচ্ছা, ক্রিমিনাল। মানে ধরার সময় কি এই যে balance- ক্রিমিনালিটি নিয়ে মার্ডার হচ্ছে, ডাকাতি হচ্ছে, আমি যে 32 জন পেলাম, 15-16 জন হিন্দু ছিল, 15-16 জন মুসলিম ছিল। মানে সেটা কি ব্যালেন্স করে ধরেছিলেন না না এমনি? না, নর্মাল করছে, আচ্ছা, নর্মাল কোর্সেই পেয়ে গেল। ঠিক। ব্যালেন্স করে তো ধরা যায় না, ডাকাত, ক্রিমিনাল, মার্ডারার, খুনি। তো আমি সাহেবদের বললাম যে স্যার একটা এদের প্যারেড করিয়ে দিই। হাসছে তখন, বললাম না এখানে লোকের স্যার পুলিশের প্রতি বিশ্বাস নেই, এইটা যদি আমি প্যারেডটা করিয়ে দিতে পারি তাহলে কিন্তু বিশ্বাস এসে যাবে এবং টিটাগড় নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। তো বলে করো। ওই হুমায়ুন কবির। হ্যাঁ, কিন্তু ওনারা এলো না, কারণ আমি বিপদে পড়লে তো ওনারা বাঁচাবে। ঠিক। প্যারেড করাতে গিয়ে যদি ছবি তুলে নেয় কেউ, তাহলে তো হিউম্যান রাইটসে আমাকে শেষ করে দেবে। আচ্ছা, আমি তো আইনের বাইরে সেটা গিয়ে জেনেও করছেন। পাবলিক ইন্টারেস্টে করছি জেনেও। আচ্ছা, তার মানে কিছু কিছু প্যারেড মানে জায়গায় কি, ওদেরকে ফ্রক জ্যাম, ঘুটনা ওঠাও, যেগুলো আমাদের পুলিশ ট্রেনিংয়ে শেখায়, কায়িক পরিশ্রম। হ্যাঁ, তারপরে ওদেরকে ব্রিফ করে দিলাম সব জায়গায় হাত জোর করে ক্ষমা চাইবি টিটাগড়বাসীর কাছে। মানে রাস্তা দিয়ে এই সব 32 জনকে নিয়ে 32 জনকে নিলাম, আর আমি প্রায় 100 পুলিশ নিলাম, চারদিকে ঘেরা। চারদিকে রাইফেল দিয়ে ঘেরা, নাহলে বোম চার্জ করে দেবে তো, আচ্ছা, ওদেরই সাঙ্গপাঙ্গরা করে দেবে। দিয়ে ওদেরকে প্যারেড করালাম। তো এই যে এত রিস্ক নিচ্ছেন, আপনি জানেন হিউম্যান রাইটসের প্রবলেম হতে পারে, আপনি জানেন অন্য কোনো প্রবলেম হতে পারে, আপনি জানেন বোম চার্জ হতে পারে, তারপরে এটা করছেন, মানে ভালো কিছু করার জন্য অনেক সময় কিছু খারাপ কাজ করতে হয়। টোটাল চাকরি পিরিয়ডে এটা খারাপ কাজ না, এটা ভালো কাজ, কিন্তু আইন শুদ্ধ নয়। এই কাজটা ভালো, মানে কি হলো বলছি, টিটাগড় শান্ত হয়ে গেল তো। আমি 3 বছর ওখানে কি করলেন ওই 32 জনকে নিয়ে? ওই প্যারেড করে দিলাম। কি করলেন? রাস্তার মধ্যে ক্ষমা চাইলো? খত দিচ্ছে, ফ্রক জাম্প, ঘুটনা উঠাও, আর এই হাত জোর করে আর করবো না, আর নেই করেগা, আর কুছ নেই করেগা, তুম লোগ কা হাম ভাই হ্যায়। কিন্তু সিনেমায় দেখা যায়। হ্যাঁ, তাই তো হয়েছে, তাই হয়েছে। এটা হয়েছে 2000 সালে। পুরো টিটাগড় এটা করলেন? পুরো টিটাগড়ে করলাম, এবং হাজার হাজার লোক নেমে পড়লো। ওরা ওই যে 100 মতো পুলিশ সব রাইফেল নিয়ে, তখন ইএফআর ছিল, ওদের ভয় করতো, ইএফআর গার্ড করে দড়ি দিয়ে পুরো ঘিরে ওদের, কারণ এর মধ্যে হুড়োহুড়ি করে তো পালিয়ে যেতে পারে। একটা বোম চার্জ করলে ব্রিফ করে দিলাম ফোর্সকে যে একটা বোম চার্জ হতে পারে, কিন্তু কেউ জায়গা থেকে নড়বে না। পুলিশকে মারার ক্ষমতা এদের নেই, এরা ভয় দেখানোর জন্য বোম চার্জ করবে। তোমরা যদি পালাও, এ ক্রিমিনাল 32 জন পালিয়ে যাবে। আর ক্রিমিনালগুলোকে বাধা ছিল নাকি এমনি? হ্যাঁ, সব বাঁধা, দড়ি দিয়ে বাধা, নাহলে পালিয়ে যাবে তো। আচ্ছা, যাই হোক, ওইটা একটা বিরাট এফেক্ট হলো। টিটাগড়ে এই মার্ডার, খুন, এগুলো সব বন্ধ হয়ে গেল। যাই হোক, এটা কল্যাণী রোডে আমাদের শুরু হলো ওই গাড়ি থামিয়ে ডাকাতি, আচ্ছা, বা কোনো গাড়ির মাল কেটে নিয়ে ডাকাতি। আচ্ছা, মানে রানিং গাড়ি দাঁড় করিয়ে দিত, দিয়ে পেছন থেকে মাল নামিয়ে নিত, বা গাড়ি দাঁড় করিয়ে অ্যাম্বাসাডারের সব বাড়ির সোনা গয়না টাকা পয়সা নিয়ে লুট করে ছেড়ে দিত। এটা হচ্ছে টিটাগড় থানা থেকে অন্তত 14 কিলোমিটার। মাঝখানে আবার 15 নম্বর রেল গেট আছে। এই যে এখন যে ফ্লাইওভার হয়েছে, তখন ছিল না, এই এক যন্ত্রণা। তো আমরা ওপাশে একটা গাড়িও রাখলাম, গাড়ি ঘোড়া তখন এত ছিল না এখনকার মতো, যাই হোক কষ্ট করে রাখলাম, কিন্তু কিছুতেই আটকানো যাচ্ছিল না, এই বেরিয়ে গেল বাস হাওয়া। তো এই করতে করতে একদিন ওই 10টা নাগাদ আমিও আছি ওপারে এই যন্ত্রণার জন্য। তো হঠাৎ বললো, স্যার এই 407 একটা বেরিয়ে যাচ্ছে ডাকাতি করে। সঙ্গে সঙ্গে আমরা ব্যারিকেড দিয়ে দিলাম কল্যাণী ওই চৌমাথায়, সে ব্যারিকেড ভেঙে বেরিয়ে গেল, মানে না কাজ এরকম করা হয়। হ্যাঁ, ভেঙে বেরিয়ে গেল ওই 407 গাড়ি। হ্যাঁ, আমরা পেছন গেলাম। না, সামনে পুলিশ দাঁড়ানো ছিল না ব্যারিকেডের সামনে? হ্যাঁ, ছিল তো। মানে তাদের কেউ ইনজুরি হলো না, সব সরে গেল? দেখছে তো আমাদের পোশাক পরা আছে, তারপরেও চালিয়ে। হ্যাঁ, নাহলে ওরা তো জানে যে নাহলে আমাদেরকেই মেরে দেবে পুলিশ। আচ্ছা, তো আমরা পেছন তাড়া করলাম। আমি সঙ্গে সঙ্গে আরটিতে বারাসাত কন্ট্রোলকে জানালাম যে এরকম ডাকাতি করে গাড়ি আছে, আমি পেছনে আছি। সেই সময় এই যে কদিন আগে বেরোলো এসডিপিও বারাসাত শ্রী কল্যাণ মুখার্জি, উনি রাউন্ডে ছিল, আমাদের রাউন্ড ডিউটি হয়। তো উনি ওই গিয়ে হেলাবরতলায় দাঁড়ালো, মানে যেখানে এসে কানেক্ট করছে ওই রাস্তাটা, হেলাবরতলায় দাঁড়ালো। ওনারও ব্যারিকেড উড়িয়ে দিয়ে ওরা বাঁ দিকে ঢুকে গেল, আমিও পেছনে। আচ্ছা, মানে এবার ওরা ন্যাশনাল হাইওয়ে রাইফেল নিয়ে, কনস্টেবল থেকে রাইফেল নিয়ে নিয়েছি, আমি জানি 9mm কাজ হবে না, কিন্তু মারতে পারছি না, কারণ নিরীহ লোক মারা যাবে। চারিদিকে যে লোক, রাত্রেবেলায় তো, হ্যাঁ, রাত 10টা নাগাদ, তখনও রাস্তায় লোক ছিল, রাস্তায় গাড়ি যাচ্ছে, লোক যাচ্ছে। তারপরে ওই ময়নাহাট NH-34 ময়নাহাট পেরিয়ে একটু ফাঁকা পেলাম, কল্যাণবাবুও আমার সঙ্গে পেছনে আছে, গুলি করলাম ওই রাইফেল দিয়ে। হ্যাঁ,
একটাই গুলি করলাম, ড্রাইভারকে একদম বিদ্ধ করে দিল। কি করে পেছনে তো আপনি ছিলেন, পেছনে হ্যাঁ। ড্রাইভারকে কি করে মারলেন? ওই গাড়ির যে আছে বডি, হ্যাঁ। ও ছাঁদা করে ঢুকে গেছে। 303 রাইফেল তো, ও। ওই জন্য তো বললাম 9mm কাজ হতো না। 9mm ওখানে লেগে কাঠে লেগে বেরিয়ে যেত। রিটার্ন এসে যেত। আপনি একদম পিছন থেকে মারলেন না গাড়িটা পাশে পাশে গিয়ে মারলেন? কাছাকাছি গিয়ে। আচ্ছা, মুখ বের করে, যেখান থেকে আর কি ড্রাইভারকে টার্গেট করা যায়। হ্যাঁ, আমি বললাম ড্রাইভারকে না মারতে পারলে হবে না। দিয়ে গাড়িটা 4 পাল্টি খেয়ে ওই নয়নজলিতে গিয়ে পড়লো, ধানি জমিতে। কল্যাণবাবু এসে গেল, আমরাও নামলাম, দেখি ওটা গ্যাসপিং করছে। আচ্ছা, মানে খাবি খাচ্ছে। ওকে পাঠিয়ে দিলাম হসপিটালে। আর দুটো দেখলাম ওদের পাটা ভেঙে গেছে, ওরা পড়ে আছে। আর বাকিগুলো সব ধানি জমিতে নেমে পালিয়ে গেল। গাড়ি থেকে কি কি রিকভারি হলো জিনিসপত্র? গাড়ি থেকে তো ওরা তো মেন নিয়েছিল সোনা আর টাকা। আচ্ছা, সেই সোনা টাকা কিছু পাওয়া গেল, আর বাকিরা নিয়ে চলে গেল। ভয়ঙ্কর অভিজ্ঞতা। ভয়ঙ্কর। তখন এই দুটোকে হসপিটালে ভর্তি করলাম। এদের তো একটার পা 2 পা কেটে বাদ দিতে হলো, আর একটার 1 পা কেটে বাদ দিল। আর ওই ড্রাইভারটা মারাই গেল। আজীবনের জন্য ডাকাতি শেষ। আজীবনের জন্য ডাকাতি শেষ। এবং ওইটা শুনে কল্যাণী রোডে আমার ডাকাতি বন্ধ হয়ে গেল। আরও একটা ঘটনা আছে এই ধরনের। এসডিপিও কল্যাণী ছিল শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায়, যিনি কিছু ভলান্টারি রিটায়ারমেন্ট চাকরি ছেড়ে ইলেকশনে লড়লেন। উনি আমাকে হঠাৎ ফোন করেছে, তখন বাজে 12:30। বলছে আপনি কোথায় আছেন? আমি স্যার রেডে আছি। কোথায়? টিটাগড়ে। বলছে আপনি তাড়াতাড়ি কল্যাণী রোডে আসুন, আমি একটা গাড়ি, তার গরু চুরি হতো কল্যাণী থেকে, প্রচুর গাড়ি ওই গরু ছেড়ে রাখতো কল্যাণীতে। তখন নিউ টাউন হয়নি। আচ্ছা, পরে নিউ টাউনে গরু চুরি হতো, ওই কল্যাণী থেকে গরু চুরি হতো। উনি একটা গরুর গাড়ি ওই নাইট রাউন্ডে ছিল, তাড়া করেছে, তো ওনাকেও একটা বোম মেরেছে। আচ্ছা, তো হ্যাঁ, তো আমরা তখন এসে ওই কল্যাণী রোডে থাকলাম, ওই সেম ব্যারিকেড নিয়ে ভেঙে নিয়ে পালালো। তো আমরা পেছন ফলো করলাম, দেখলাম প্রসূনবাবুও আসছে। প্রসূনবাবু আমাকে এই যে জুরিসডিকশন চেঞ্জ করে যাচ্ছেন, অসুবিধা নেই, পুলিশে জুরিসডিকশন বলে কোনো নেই, এফআইআর এর জন্য জুরিসডিকশন। কিন্তু আমি যে কোনো এলাকায় গিয়ে ক্রাইম ওয়ার্ক করতে পারি। আমি এফআইআর এর রিলেটেড কোনো আসামি আমি কাশ্মীরে গিয়েও ধরতে পারি। আমরা লোকাল থানাকে জানাই কেন? যাতে ল অ্যান্ড অর্ডার না হয়। ঠিক, সিআরপিসিতে এরকম কোনো ব্যারিয়ার নেই যে আমি ওই থানায় ঢুকতে পারবো না, বা ওই রাজ্যে আমি ঢুকতে পারবো না, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু আমরা করে নিই কেন? যাতে কোনো রকম ব্যারিয়ার না সৃষ্টি হয়। তারপর ধাওয়া করলাম, উনিও আসছে। বেটা আমাদের বারাসাতে পুরো চরকি খাইয়ে দিল। মানে বারাসাতে রাস্তার মধ্যে, হ্যাঁ, 15-16 কিলোমিটার বারাসাতে ঘুরছে আর খালি বোম মারছে। আচ্ছা, যাতে আমরা চলে যাই। আমরা তো যাওয়ার নেই। দিয়ে ওকে কাঁচকল, মানে দেওয়াঙ্গা থানার আগে কাঁচকল বলে একটা জায়গা আছে, একটা রোড খড়িবাড়ি, একটা চলে এসছে চাপাডালি, ওইখানে ওকে বেটাকে আমরা গুলি করে নামালাম। কি করে গুলি করলেন? সেই রাইফেল দিয়ে। হ্যাঁ, সেই রাইফেল দিয়ে। আপনি করলেন? হ্যাঁ, সঙ্গে সঙ্গে এসে আমার পিঠ চাপড়ালো প্রসূনবাবু। আর গুলি করলেন কি ড্রাইভার কি? না, ওটা ড্রাইভারের লাগেনি। আচ্ছা, ওটা অন্য একজনের লেগেছিল। আচ্ছা, কিন্তু থেমে গেল কেন গাড়িটা? থেমে গেল ওই যে গুলির আওয়াজে, ড্রাইভার নেমে পালিয়ে গেছে। ও, গুলি 303 রাইফেলের গুলি এমন আওয়াজ, ও গাড়ি বন্ধ করে নেমে ভাগ। আচ্ছা, ও বুঝতে পেরেছে এবার আর ছাড়বে না, অনেকক্ষণ ধরে ঘুরেছে, এবার আর ছাড়বে না, এবার মেরেই দেবে। দিয়ে ওই 3-4টাকে ধরলাম, প্রসূনবাবুকে দিয়ে দিলাম, আর গাড়িও দিয়ে দিলাম। তাতে 7-8টা গরু ছিল। আচ্ছা, উনি নিয়ে কল্যাণীতে চলে গেল, কেস টেস করে যা করার করলো। তো এই যে আরেকজনের যে লাগলো, তার সে কি মারা গেল নাকি? না, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, মারা যায়নি, পায়ে লেগেছিল। আচ্ছা, পরে ঠিক হয়ে গেছে। এই যে সারাক্ষণ ডাকাতদের ধরেছেন, গুলি করেছেন, বেপরোয়া জীবনযাপন করেছেন, ভয় পাননি কোনোদিন? আমার একটা ডগ স্কোয়াড ছিল, জানে সবাই, সাহেবরা জানে, পাবলিকও জানে, কিরকম যে এলাকায় চাকরি করেছে। আমার 3টে অ্যালসেশিয়ান কুকুর ছিল, সবসময় সঙ্গে থাকতো। সব সময় যেখানে যেতাম, যেখানে মিটিং টিটিং, ওরা গিয়ে আগে স্টেজের নিচ ফি সব সার্চ করে নিত। ওদের ট্রেনিং দেওয়া হয়েছিল, ট্রেনিং মাস্টার ছিল। নিজের ডগ স্কোয়াড? হ্যাঁ, নিজের প্রাইভেট ডগ স্কোয়াড, এবং সর্বোচ্চ স্তরের পারমিশন নিয়ে এটা করা। ওরা কমিউনাল দাঙ্গা থামাতো। কিভাবে কমিউনাল দাঙ্গা ডগ স্কোয়াড থামাবে? দুদিকে জমে আছে তো, আমি গিয়ে ওই ডগ হ্যান্ডলার যারা, ওদের ট্রেনিং দিতাম। ওরা একটা কুকুর এদিকে 4000 জমে আছে, ওইদিকে দৌড় করাতো, আর একটা কুকুর এদিকে দৌড় করাতো। এবার আমি লাস্টে 1 লরি জুতো কুড়ি নিয়ে থানায় আসতাম, সব জুতো ফেলে দৌড় মারত। সেই অ্যালসেশিয়ান তো দেখলেই ভয় লাগে। কিন্তু সেখানে যদি বোম ফোম মেরে দেয়? বোম মারার মতো হিম্মত নেই, ও কুকুর ছিঁড়ে খেয়ে নেবে।
আফসোস আছে কোনো জায়গায়? এত চাকরি, এত কিছু, না আফসোস, পুরস্কার পেয়েছেন তো? দুবার আমি বুদ্ধদেব ভট্টাচার্য মাননীয়, ওনার থেকে আমি মেডেল পেয়েছি, আর মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার থেকেও আমি পুলিশ মেডেল পেয়েছি। জীবনে এই যে প্রত্যেকটা জায়গায় কি এরকমভাবে নজরদারি, সেন্স এইভাবে কাজ করেছেন? এখনো করেন? একদম একদম একদম। এখনো হ্যাঁ। এই যে রাস্তাঘাটে চলাফেরা করেন? না এখন তো আমার পাওয়ার নেই, আমি করি কি ওই লোকাল থানার আইসিকে বা এসডিপিওকে বলে দিই যে আপনার এলাকায় এই জিনিসটা হচ্ছে, এটা নিয়ে ক্ষোভ আছে, দেখে নিন। কালী পুজোয় এই জায়গায় স্টেশন রোডে প্রচুর ভিড় হয়েছে, আমি ডিআইজিকে বললাম প্রচুর ভিড় হয়েছে এবং যে কোনো টাইমে পদপিষ্ট হয়ে যাবে। আমি আবার ছবি পাঠিয়ে দিলাম, উনি বলল থ্যাঙ্কস, বলে উনি ব্যবস্থা নিল। যেগুলো রিটায়ারমেন্টের পর ডিপার্টমেন্টে সম্মান পাওয়া যায়? আমি তো পাই, সেটা কাজের উপর নির্ভর করে। আমাকে কেউ অসম্মান করে না। আমি যদি অনেক সময় তো আইসিকে পেলাম না, আমি থানার ডিউটি অফিসারকে ফোন করলাম, আমার শুধু নামটা বলি, আমি বলি না যে আমি অমুক ছিলাম তমুক ছিলাম। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলুন। আমি পাই এবং ওরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নেয়। ডাকাতদের তো মেরেছেন বেশ কয়েকজন নেতাকেও, বুঝতে পারছেন এখনও কিন্তু সাবধানে থাকতে হয়। আর আজ পর্যন্ত শুনেছেন কোনো দিন পুলিশ অফিসারের নিজস্ব ডগ স্কোয়াড? সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। আজ এ পর্যন্তই কেস ডায়েরি। নতুন এবং উন্নত সফেদ, এতে আছে স্মার্ট সায়েন্সের শক্তি। স্মার্ট সায়েন্সের শক্তি মানে দাগ দূর করে, জামা কাপড়কে রাখে সুগন্ধময়।